এবারে আমাদের টপিক হচ্ছে অভিক্ষেপ ও উপাংশ। শুরুতে আমরা অভিক্ষেপ টপিকটা আলোচনা করি। দেখো, অভিক্ষেপ এটাকে আমরা এইভাবে বলতে পারি সহজে মনে রাখার জন্য। অভিক্ষেপ অর্থ হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। ছায়ার দৈর্ঘ্য, ঠিক আছে? কিরকম দেখো, ধরো তুমি চাচ্ছ বি ভেক্টর এর উপর এ ভেক্টর এর অভিক্ষেপ, এ ভেক্টরের অভিক্ষেপ তুমি চাও। তাহলে যেহেতু এ ভেক্টরের অভিক্ষেপ, আমরা কি করব, এরকম চিন্তা করতে পারো যে তুমি কি করতেছো, উপর থেকে একটা টর্চ দিচ্ছে, টর্চ, টর্চ লাইট। তাহলে এই যে এখানে যদি লাইট আসে এমন করে, তাহলে এই যে এ ভেক্টর এর একটা ছায়া পড়বে কার উপরে বলো তো, বি ভেক্টরের উপর। এই যে ছায়া পড়লো এইটুকু, ধরো যে এটা এম, তাহলে ও এম এটাই হচ্ছে কি বলতো আমাদের এখানে অভিক্ষেপ। ও এম এর যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাই হচ্ছে কি বলতো অভিক্ষেপ। তো এইটা নির্ভর করে আমরা কার অভিক্ষেপ নিচ্ছি এর উপরে, আর দ্বিতীয় নির্ভর করে কি বলতো কার উপরে অভিক্ষেপটা নিচ্ছ তার উপরেও। যেমন এখানে বি ভেক্টর না নিয়ে ধরো যে এখানে অন্য একটা ভেক্টর আছে সি, তো তুমি যদি সি ভেক্টরের উপর অভিক্ষেপ নিতা সেক্ষেত্রে কি হইতো তুমি একটু লক্ষ্য করো। তাহলে এইখান থেকে তোমাকে কি করতে হইতো বলতো, সি ভেক্টরের উপর লম্ব টানতে হইতো বা একটা ছায়ার দৈর্ঘ্য নিতে হইতো। সেই ক্ষেত্রে দেখো অভিক্ষেপ কোনটুকু হবে, এখান থেকে শুরু করে এইটুকু। বুঝতে পারছো? তাহলে দেখো অভিক্ষেপের দৈর্ঘ্যটা কি হয়ে যাচ্ছে, পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমি কার অভিক্ষেপ নিচ্ছি এবং কার উপর অভিক্ষেপটা নিচ্ছি, এটাও কি এখানে ম্যাটার করে। ওকে, কারণ অন্য কারো উপর অভিক্ষেপ নিলে কিন্তু অভিক্ষেপের মানটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে এটা আমরা আশা করি বুঝতে পারছি। এখন দেখো এখানে আমরা বলছি বি এর উপর এ এর অভিক্ষেপ। তাহলে এই যে অভিক্ষেপটা, এই অভিক্ষেপটা কি বলতো ও এম। তো আমরা যদি ও এম বের করতে চাই, তাহলে ও এম দেখো কিভাবে বের করব। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কিছু একটা আছে, তো এটা আমাদের দরকার নেই আপাতত। দেখো ধরো যে থিটা, মধ্যবর্তী কোণটা কি থিটা, আর এখানে আছে ও এ। তো আমরা যদি ও এম বের করতে চাই, ও এম কি বলতো এই ত্রিভুজের ভূমি। তাহলে ভূমির সাথে আমাদের কি অতিভুজের সম্পর্ক এখানে নিতে হবে, কারণ অতিভুজটা আমাদের জানা আছে। তাহলে দেখো তুমি যদি cos থিটা নাও, cos থিটা মানে কি বলতো, cos থিটা হলো ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি ভাগ অতিভুজ, অতিভুজ কত ও এ, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে ও এম সমান বের করে ফেলতে পারি। কি আসতেছে দেখো, ও এ cos থিটা। ও এ বলতে কি বোঝাচ্ছে বলতো, এ ভেক্টরের মান, তাই না? তাহলে হচ্ছে এ cos থিটা, এ cos থিটা। তাহলে দেখো যখন আমি কি বলছিলাম, আমি বলছিলাম বলতো যে এ এর অভিক্ষেপ। তাহলে এ এর অভিক্ষেপ কি আসছে আমাদের এ cos থিটা। তাহলে আমাদের এইভাবে মনে রাখতে হবে, যার অভিক্ষেপ তার মান ইন্টু cos থিটা হবে। আবার বলছি শোনো, যার অভিক্ষেপ তার মান ইন্টু cos থিটা নিতে হবে, ঠিক আছে? তো এবার দেখো এই তাহলে এ cos থিটা আমি কিভাবে বের করব? এ তো হচ্ছে ওই এ ভেক্টরের মান, তাই না? এটা তো আমরা বের করতে পারবো, ভেক্টরের মান বের করা শিখছি। আবার দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণও আমরা বের করা শিখছি, তো সেখান থেকে এটাও বের করতে পারবো। কিন্তু এইভাবে বের করার চেয়ে একটা সহজ উপায় হচ্ছে আমরা যে ডট গুণন করছি সেখান থেকে। কিভাবে দেখো, যেমন আমরা পড়ছি এ ডট বি। তো এ ডট বি সমান কি ছিল বলতো, এ ডট বি সমান ছিল এ এর মান বি এর মান ইন্টু মধ্যবর্তী কোণের যে cos থিটা নিতে হবে, তাই না? মধ্যবর্তী কোণের কোসাইন নিতে হবে। তাহলে এইখান থেকে আমার লাগবে কোনটুকু বলতো, আমার লাগবে এ ইন্টু cos থিটা। তাহলে বি কে আমরা কি করতে পারি বলতো, এই পাশে পাঠিয়ে দিতে পারি। তাহলে আমাদের এ cos থিটা ইকুয়াল কি আসলো বলতো, এ আর cos থিটা এখানে রাখলাম, বি কে আমরা কি করবো এই পাশে ট্রান্সফার করব। তাহলে দেখো এ ডট বি ডিভাইডেড বাই বি ভেক্টরের মান, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে কি বলতো আমাদের এ ভেক্টরের উপাংশ। কার উপর বলতো, এ ভেক্টরের অভিক্ষেপ বি এর উপরে। ওকে, তাহলে এ ভেক্টর অভিক্ষেপটা আমরা এইভাবে বের করব। অলরাইট, এবার দেখো উপাংশ। অভিক্ষেপ আর উপাংশের মধ্যে পার্থক্য হচ্ছে অভিক্ষেপ হলো একটা স্কেলার, আর উপাংশ কি বলতো একটা ভেক্টর রাশি। উপাংশ কি বলতো ভেক্টর। তাহলে অভিক্ষেপ এবং উপাংশ, অভিক্ষেপের কি আছে বলতো শুধু মান আছে, দিক নাই। কিন্তু উপাংশের কি আছে বলতো, মান আছে প্লাস দিক আছে। তো অভিক্ষেপ আর উপাংশ দুইজনেরই কি বলতো মান সমান।
যেমন এখানে আমি বলছিলাম যে বি ভেক্টর এর উপর এ এর অভিক্ষেপ হচ্ছে ও এম, তাহলে আমরা যদি উপাংশ বলতাম তাহলে কি হতো বলতো, ও এমই হইতো, কিন্তু এর সাথে কি বলতো, যেহেতু বি এর দিকে নিছিলাম তাহলে বি এর ডিরেকশনটা এখানে এড হয়ে যেত। মানে কিরকম, যদি আমি বলি বি ভেক্টর এর দিকে, এবার কিন্তু উপরে বলবো না, এবার দিকে বলবো, বুঝতে পারছো, কারণ কোন দিকে, এ এর উপাংশ, বি এর দিকে এ এর উপাংশ, সেক্ষেত্রে কি হবে বলতো, ও এম হবে, এর সাথে কি বলতো একটা একক ভেক্টর আমরা গুণ করব, সেই একক ভেক্টরটা কি, যেহেতু বি এর দিকে বলছি তাহলে বি এর একটা একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে। দেখো মান কিন্তু আমার আগের মতো ও এমই আছে, ঠিক আছে। তাহলে ও এম বলতে আমরা এখানে দেখছি একটু আগে, ও এম মানে কি বলতো, এ cos থিটা, আবার এ cos থিটা মানে কি এ ডট বি, তাহলে এ ডট বি ডিভাইডেড বাই কি বলতো বি এর মান, আর এখানে একক ভেক্টর আমরা কিভাবে পাবো, বি ভেক্টরকে তার মান দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এই পুরো জিনিসটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা কি পেয়ে যাবো বলতো, বি এর দিকে এ এর উপাংশ, এই উপাংশ না বলে এটা আরো একটা নাম আছে হচ্ছে অংশক, তাহলে উপাংশ না বলে আবার অংশকও বলতে পারে, যে বি এর দিকে এ এর অংশক নির্ণয় করো, সেই ক্ষেত্রে আমাদের এই সেম জিনিসটাই বের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি পুরো জিনিসটা। দেখো, অভিক্ষেপ মানে ছায়ার দৈর্ঘ্য, তো যার অভিক্ষেপ বের করতে বলবে তুমি তার cos থিটা নিবা। ধরো যে বললো এ এর উপর বি এর অভিক্ষেপ, তাহলে বি এর অভিক্ষেপ, তাহলে মানটা কি হবে বলতো, বি cos থিটা। আর বি cos থিটা আমরা তখন কিভাবে পাবো, বি cos থিটা পাবো এ ডট বি ডিভাইড বাই এ। এখানে যেমন দেখো এ cos থিটা আমরা কিভাবে পেয়েছি, এ ডট বি ডিভাইড বাই বি, ঠিক আছে, এইভাবে করে পেয়ে যাবো। আর যদি উপাংশ বলে, অভিক্ষেপ না বলে, তখন কি হবে, যার দিকে বলবে তার একটা একক ভেক্টর সেখানে জাস্ট গুণ করে দিতে হবে, তার একটা কি করতে হবে বলতো, একক ভেক্টর গুণ করে দিতে হবে। একক ভেক্টর মানে কি, কোনো ভেক্টর ডিভাইড বাই ওই ভেক্টরের ভ্যালু। ওকে, আমরা কয়েকটা এক্সাম্পল করবো, আশা করি তুমি ক্লিয়ার হয়ে যাবে। প্রথম এক্সাম্পলটা দেখো, এটা এই যে সকল বোর্ডে আসছিল 2018 সালে, এরপর আরো অনেকগুলো বোর্ডে এই সেম প্রশ্নটাই আসছিল। তো দেখো বলছে বি ভেক্টর ইকুয়াল 6i মাইনাস 3j প্লাস 2k, বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, তাহলে কার অভিক্ষেপ, এ এর অভিক্ষেপ, যেহেতু এ এর অভিক্ষেপ তাহলে কি হবে বলতো, এ cos থিটা, এর অভিক্ষেপ তাহলে কি হবে, এ cos থিটা। তাহলে এটা আমরা একটু সাজায় লিখতে পারি সুন্দর করে, এক কথাটা লিখবো কি বলতো, বি ভেক্টর এর উপর বি ভেক্টরের উপর এ এর অভিক্ষেপ সমান কি লিখবো বলতো, এ এর অভিক্ষেপ তাহলে এ ইন্টু cos থিটা, তাহলে এ cos থিটা সমান আবার কি, এ ডট বি ডিভাইড বাই বি এর মান। তাহলে বি এর মানটা আমরা আগে বের করে নিই। দেখো বি ইকুয়াল কি হবে বলতো, স্কোয়ার রুট অফ, বি এর সহগগুলো কি আছে 6, তাহলে 6 স্কোয়ার, তারপর আছে -3, তারপর আছে কত বলতো 2, তাহলে 2 স্কোয়ার, তাহলে কত আসতেছে দেখো 49, তাহলে হচ্ছে 7। তাহলে আমাদের বি ফ্যাক্টরের মান আমরা পেয়ে গেলাম 7। এখন দেখো এ ডট বি করবো, তো ডট গুণনের নিয়মটা কি ছিল বলতো, আই এর সহগের সাথে আই এর সহগের গুণ করতে হবে। তাহলে এখানে আছে 6, এখানে আছে কত 2, দেখো এখানে 6 এখানে কত 2, তাহলে 6 2 12, প্লাস এখানে আছে -3, এখানে আছে কি +2, -3 আর +2 মিলে -6, এখানে 2 আর এখানে 1, তাহলে হচ্ছে 2। আর নিচে আমরা বি ভেক্টরের মান কত পেয়ে গেছি বলতো 7। তাহলে দেখো অভিক্ষেপটা কত চলে আসলো, 12 -6 + 2, দ্যাট মিনস 8 ডিভাইড বাই 7। তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলতো অভিক্ষেপের মান, বুঝতে পারছো কিনা। তাহলে এটা হচ্ছে আমাদের কি বি ভেক্টরের উপর এ এর অভিক্ষেপ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, খুব বেশি কঠিন কিছু না এখানে, এ ডট বি ডিভাইড বাই বি ভেক্টরের মান। তো এ ডট বি কিভাবে বের করবো, আই এর সহগগুলো গুণ করতে হবে, জে এর সহগ গুণ করতে হবে, কে এর সহগ গুণ করতে হবে, করে যোগ করে দিবে। আর নিচে কি বলতো বি ভেক্টরের মান আমরা আগে আলাদা করে বের করে নিব, এটা বসিয়ে দেব। এবার নেক্সট এক্সাম্পলে চলে যাই। দেখো এবার দেখো বলছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অংশক,
তাহলে এ ভেক্টর বরাবর বি ভেক্টর এর অংশক, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অংশক সমান কি হবে বলতো? কার অংশক? বি ভেক্টরের অংশক। তাহলে কি হবে? বি কস থিটা। আর সাথে কি বলতো, কি বরাবর? এ বরাবর। তাহলে এ ভেক্টরের একটা কি করতে হবে? একক ভেক্টর আমরা গুণ করে দিব। দেখো এই পার্টটা হচ্ছে কি অভিক্ষেপ, কারণ কি মান তো দুজনেরই সমান, এর সাথে জাস্ট কি করতে হবে বলতো? একটা একক ভেক্টর গুণ করতে হবে। যেহেতু বলছে এ বরাবর মানে এ এর দিকে, ওই জন্য এ ভেক্টরের একক ভেক্টর দিয়ে গুণ করলাম। তাহলে বলো বি কস থিটা মানে কি? বি কস থিটা মানে হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। আর ইউনিট ভেক্টর কি? একক ভেক্টরটা আমরা কিভাবে পাবো বলতো? এ ভেক্টরের একক ভেক্টর, তাহলে এ ভেক্টর ভাগ এ ভেক্টরের মান। তাহলে বলো এই যে ডট গুণন আমরা করে দিই। ডট গুণন হচ্ছে 5 2 এ 10, তাহলে -1 -3, তাহলে হচ্ছে +3, -2 +2, তাহলে হচ্ছে -4। আর এ ভেক্টরের আমরা যদি মানটা বের করে নিই, এ ভেক্টরের মান কত আসবে দেখো? √2² + 1² + 2², 9, তাহলে হচ্ছে 3। তাহলে এখানে বসাও 3। আবার এইখানেও কি বসাবে বলতো? 3। উপরে এ ভেক্টর বসায় দাও। এ ভেক্টর হচ্ছে 2i - j - 2k। ঠিক আছে, এটা বসালাম এ ভেক্টর। আর নিচে কি বলতো? এ ভেক্টরের মান। তাহলে এটা ইকুয়াল আমরা কি পেয়ে যাচ্ছি এখানে? দেখো উপরে হচ্ছে 13 মানে 9, তাই না? 9কে 3 দিয়ে, উপরে 9 নিচে 9, তাহলে 9 9 ক্যান্সেল করে দাও। তাহলে থাকলো কি বলতো? 2i - j প্লাস -2k। এটাই হচ্ছে কি বলতো আমাদের। দেখো এখানে হচ্ছে 9 আর নিচে 3 3 9, তাহলে 9 9 ক্যান্সেল করে দাও। ঠিক আছে, কাটাকাটি করে দাও, তাহলে আমাদের এটাই থাকলো। এটা হচ্ছে কি আমাদের এ বরাবর বি এর অংশক। সবার আগে আমাদের দেখতে হবে কার অংশক? বি এর অংশক। তাহলে কি হবে বলো? বি কস থিটা। কোনটা বরাবর? এ বরাবর। তাহলে এ ভেক্টরের একক ভেক্টর গুণ করতে হবে। এইটুকুই কাজ, আর কিচ্ছু না। এবারে পরের এক্সাম্পলটা দেখো কি বলছে। দেখো এখানে এ বি সি 3টা ভেক্টর দেওয়া আছে। দেখো এটা বোর্ডের প্রশ্ন। এ বি সি 3টা ভেক্টর দেওয়া আছে, বলছে এ বরাবর বি এর উপাংশ, এ বরাবর বি এর উপাংশটা কি হবে? সি এর উপর লম্ব হবে। ঠিক আছে, এ বরাবর বি এর যে উপাংশ সেটা কি হবে বলতো? সি এর উপর লম্ব হবে। তাহলে বি এর মান বের করতে বলছে। এটা একটা সিকিউ এর প্রশ্ন। দেখো আমরা সলভ করি। তাহলে বলো এ বরাবর বি এর উপাংশ, এ বরাবর বি এর উপাংশ। তাহলে যেহেতু বি এর উপাংশ, তাহলে কি হবে বলতো? বি এর উপাংশ মানে কি? বি কস থিটা। তাহলে বলো আবার বি কস থিটা আমরা কিভাবে পাই? বি কস থিটা মানে কি? এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। আর যেহেতু উপাংশ এ বরাবর যেহেতু, তাহলে এ এর একটা কি করতে হবে? একক ভেক্টর গুণ করতে হবে, অর্থাৎ এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান। ঠিক আছে, তাহলে এবার ডট গুণ করো। এ আর বি এর ডট গুণন করার নিয়মটা কি? দেখো ডট গুণন করি। 2 আর 1 2, 3 2 6, মাইনাস মাইনাসে +1। আর এ ভেক্টরের মান হচ্ছে, এ ভেক্টরের মানটা আমরা আবার বের করে নিই। 2² + 3² + 1², তাহলে √14। তাহলে এখানে হচ্ছে √14। এখানে থাকলো আমাদের এ ভেক্টরের মান আবার কি √14, আর উপরে এ ভেক্টরটা বসায় দাও। তাহলে 2i + 3j - k। ঠিক আছে, তো দেখো উপরে ক্যালকুলেট করো। 6 আর 2 8, যোগ 1 9, তাহলে 9 আর নিচে কি √14 ইন্টু √14, তাহলে হচ্ছে 14 হয়ে গেল। এখানে থাকে কত? 2i + 3j - k। এটা অথবা আমরা এইভাবেও লিখতে পারি, এই যে 9 দুগুণে 18/14i, এটা কাটাকাটি করতে পারি আবার 2 দিয়ে, না করলে কোনো সমস্যা নেই। 3 9 হচ্ছে 27/14 j প্লাস
এখানে মাইনাস হবে, তাহলে কি বলতো 9/14 কে। এটা কি বলতো, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ। এখন বলছে কি দেখো, এই যে উপাংশটা, এই উপাংশটা আবার কি হবে বলতো, এই উপাংশটা আবার হবে সি এর উপর লম্ব। তো বলো, সি এর উপর যেহেতু লম্ব, তাহলে এই উপাংশ আর সি এর যদি ডট গুণন করি, সেটা কত আসবে বলতো, 0 আসবে, তাই না? যখন দেখি আমরা পড়ছি না যে দুটি ভেক্টর লম্ব হলে তাদের ডট গুণফল কি হয়, 0 হয়ে যায়। তাহলে এই উপাংশ একটা ভেক্টর আর সি আরও একটা ভেক্টর, তাহলে এদের ডট গুণফল কত হবে বলো, ডট গুণফল হবে 0। তাহলে এই উপাংশের সাথে আমরা সি ভেক্টরের ডট প্রোডাক্ট করে দিই। তাহলে সি ভেক্টরের আই কত আছে বলতো, আই এর সহগ কত 1, আর আমাদের এই উপাংশে আই এর সহগ কত 18/4। তাহলে 18/4 ইন্টু 1 প্লাস এখানে জে এর সহগ কত বলতো 1, সি এর এখানে জে এর সহগ 1, আর এখানে আমাদের জে এর সহগ কত, সরি সি এর এখানে জে এর সহগ হচ্ছে বি, তাহলে বি ইন্টু 27/14 প্লাস এখানে উপাংশ কত বলতো সি এর 3, আর এখানে কত -9/14। দেখছো ডট গুণন করে নিলাম, এই ডট গুণফলের মান কত হবে, 0 হবে। কার ডট করলাম বলতো, এই যে উপাংশ আর সি এর ডট গুণন কি 0। কেন 0, কারণ এরা বলেই দিছে যেটা কি লম্ব হবে। তাহলে এই যে 0 ধরলাম, তাহলে এটা এখন আমরা সলভ করলে এখান থেকে কি পেয়ে যাবো বলতো, বি এর মানটা পেয়ে যাব। তাহলে 18/4 প্লাস 27b/14 মাইনাস 27/14। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ইকুয়াল কত বলতো 0। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি দেখো, 27b/14 ইকুয়াল হয়ে যাচ্ছে আমাদের 9/14। এই যে সংখ্যা এটা আর এটা যদি আমরা যোগ করি তাহলে এটা পেয়ে যাব। এখান থেকে 14 আর 14 ক্যান্সেল করে দাও, তাহলে বি ইকুয়াল আমাদের আসতেছে 9/27, দ্যাট মিনস 1/3। এটা হচ্ছে তাহলে আমাদের বি এর মান। ওকে, এখানে কি করছি বলো, এখানে যেহেতু বলছে ভেক্টর দুইটা পরস্পর লম্ব, কোন দুইটা ভেক্টর, একটা হচ্ছে সি ভেক্টর, একটা হচ্ছে উপাংশ ভেক্টর। তাহলে এই যে উপাংশ ভেক্টর, এর সাথে আমরা কি করলাম বলতো, সি এর ডট গুণফলকে 0 ধরলাম। কারণ কি, কারণ বলে দিছে যে এরা হচ্ছে পরস্পর লম্ব। ওকে, তাহলে এই হচ্ছে উপাংশ আর হচ্ছে অভিক্ষেপের অঙ্ক। এর চেয়ে বেশি কিছু এখান থেকে আসবে না, অনেক এটাই আর কি। তো দেখো এবার নেক্সট, এবারে আমরা পড়তে যাচ্ছি ক্রস গুণন। হ্যাঁ, ধরো যে দুটি ভেক্টর, এদের আমরা শিখব ক্রস গুণন। তো আমরা ক্রস গুণনের ডেফিনেশন আগে দেখছি যে ক্রস গুণন মানে কি, দুটি ভেক্টরের গুণফল যখন কি হয় বলতো একটি ভেক্টর রাশি হিসেবে পাই, দুটি ভেক্টর গুণফল হিসেবে যদি একটি ভেক্টর রাশি পাই, তখন ওই গুণনকে বলা হয় ক্রস গুণন বা ভেক্টর গুণন। তো ক্রস গুণনের ক্ষেত্রে এই দেখো, ক্রস গুণনের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে, যখন এটা তো আমি ওখানে বলছি, তো এ থেকে বি, এ ক্রস বি করলে কি হবে বলতো, এ এবং বি যে তলে আছে সেই তলের লম্ব বরাবর হবে এ ক্রস বি এর দিকটা। সেটা লম্ব বরাবর বাইরের দিকেও হইতে পারে, ভিতরের দিকেও হইতে পারে। এটা কি বলতো, ডান হাতের যে নিয়মটা আছে সেটা দিয়ে করতে হয়। নিয়মটা আরো একবার মনে করে দিচ্ছি, এ ভেক্টরের দিকে তোমার ডান হাতটা বসাতে হবে এবং কি আঙুলগুলো তোমার বি ভেক্টরের দিকে ঘোরাতে হবে। তো যখন তুমি বি ভেক্টরের দিকে আঙুলগুলো ঘোরাবে, এ থেকে বি এর দিকে ঘোরাবে, তখন তোমার বৃদ্ধাঙ্গুলটা যে ডিরেকশনটা বা যে দিকটা নির্দেশ করবে, সেটাই হবে কি বলতো এ ক্রস বি এর দিক। আবার যদি তুমি বি ক্রস এ করো, সেই ক্ষেত্রে কি হবে, বি থেকে এ এর দিকে তুমি ডান হাতটা ঘোরাবে, ডান হাতের আঙ্গুলগুলি ঘোরাবে, সেই ক্ষেত্রে তোমার বৃদ্ধাঙ্গুলটা যেদিকে দেখাবে সেটাই হচ্ছে কি বি ক্রস এ এর ডিরেকশন। ওকে, আর এইভাবে যদি ভেক্টর কম্পোনেন্ট আকারে থাকে, তো কম্পোনেন্ট আকারে থাকলে আমাদের ক্রস গুণন করার নিয়মটা কি সেটা আমরা দেখি। এখানে হচ্ছে নির্ণায়কের নিয়মে করতে হয়। এ ক্রস বি, প্রথমে আমরা লিখব আই জে তারপর কে। লেখার পরে প্রথম কি ভেক্টরটা আছে দেখো, প্রথমে আছে এ ভেক্টর, তাহলে আমি এ ভেক্টরের কোএফিসিয়েন্টগুলো লিখে ফেলবো। আই এর কোএফিসিয়েন্ট, জে এর কোএফিসিয়েন্ট, কে এর কোএফিসিয়েন্ট। তারপর বি এরটা লিখবো, তাহলে বি এক্স, বি ওয়াই, বি জেড। এটাই হচ্ছে কি বলতো
ক্রস গুণনের মান। এরপর নির্ণায়কের মান তো আমরা বের করে শিখছি ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারে, তাহলে সেইভাবে আমরা কি বলতো এই ক্রস গুণনটা পেয়ে যাবো। আমরা এক্সাম্পল এখানে দেখে আসো, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি এখানে তোমাদের একটা এক্সাম্পল দেখাই। ধরো a ভেক্টর ইকুয়াল টু 2y প্লাস 3j মাইনাস 4k, এটা হচ্ছে একটা ভেক্টর। আবার b ভেক্টর সমান হচ্ছে 2i মাইনাস j প্লাস k। তাহলে তোমাকে বলছে যে a ক্রস b তুমি বের করো। তাহলে a ক্রস b সমান আমরা কি পড়ছি বলতো? a ক্রস b মানে এই যে প্রথমে আমাদের কি লিখতে হবে, নির্ণায়কে i j k। এরপর কি করবে, i এর এখানে কি লিখবে বলতো 2, j এর এখানে লিখবে 3, এখানে লিখবে -4। তারপর কি লিখবে দ্বিতীয় ভেক্টর 2 -1 প্লাস 1। ওকে, তাহলে এই হলো আমাদের নির্ণায়কটা। এখন আমরা কি করবো বলতো? নির্ণায়ক আমরা যেভাবে করে আসছি, নির্ণায়ক কিভাবে করছি বলতো? প্রথমে আমরা i লিখবো। i লিখলে কি করতে হবে আমাদের? i যে সারি এবং যে কলামে আছে এটা বাদ দিয়ে বাকি সংখ্যাগুলি কি করতে হবে, এইভাবে ক্রস গুণন করতে হবে। তাহলে যদি আমি i নেই তাহলে এখানে আমাদের কি করতে হবে? i নিলে আমাদের কি করতে হবে বলতো? i যখন আমরা নিব তখন আমাদের নিয়মটা কি, এখানে i নিয়ে নিছি তাহলে 3 ইন্টু 1, এই যে 3 ইন্টু 1 মাইনাস দিয়ে 4 ইন্টু 1, -4 -1 মিলে জাস্ট 4 হয়। এরপরে i এর তাহলে এখানে কাজ আমাদের শেষ হয়ে গেল। এবার কি করবো বলতো? j এর জন্য সেম কাজটা করব। j এর জন্য কিভাবে করব দেখো, যখন আমি j নিব তখন কি করতে হবে? যে সারি এবং যে কলামে আছে সেটা কি করতে হবে বলতো? বাদ দিতে হবে। তাহলে এই যে 2 টাইমস 1 আর এই 4 টাইমস 2। তাহলে আমি এবার দেখো জে নিব, আর যখন জে নিব তখন সামনে কি নিতে হবে বলতো? মাইনাস। তাহলে জে নিলাম, জে নিলে কি হবে? 2 ইন্টু 1 দ্যাট মিনস 2, 4 ইন্টু 2 তাহলে হচ্ছে -8, আর ফর্মুলার মাইনাস তাহলে হচ্ছে +8। এরপর নিবা তুমি কে, কে নিলে কি হবে বলতো? কে এর সারি কলাম এগুলো কি করতে হবে? বাদ দিতে হবে। তো কে এর সারি কলাম এগুলো বাদ দাও। কে এর সারি কলাম বাদ দিলে কি হবে দেখো, এই যে এই সারি আর এই কলাম বাদ, তাহলে 2 ইন্টু 1 3 ইন্টু 2, তাহলে 2 ইন্টু 1 করলে হচ্ছে কি বলতো? -2, আর হচ্ছে -3 2 6। তাহলে আমরা পেয়ে যাচ্ছি -i -10j হচ্ছে -8k। এই হচ্ছে আমাদের a ক্রস b ভেক্টর। ওকে, তাহলে ক্রস গুণন করলে যে ভেক্টর পাই সেটা কি হয় বলতো? ওই তল বরাবর একটা লম্ব ভেক্টর পাওয়া যায়। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে, এই যে বললাম এই তল বরাবর একটা লম্ব ভেক্টর, আমরা পড়ছি না যে a ক্রস b মানে হলো কি, মানে কি বলতো? a এর মান ইন্টু b এর মান ইন্টু মধ্যবর্তী কোণের কি সাইন থিটা, সাথে কি থাকে বলতো? একটা ইটা হেড। এটা কি ওই যে লম্ব বরাবর একক ভেক্টর, এটা কি বলো? লম্ব বরাবর একক ভেক্টর। তাহলে যদি আমি এই ইটা হেড চাই, আমাদের অনেক সময় প্রশ্নে বলে যে এ বি যে তলে অবস্থিত সেই তল বরাবর সেই তলের লম্ব একক ভেক্টর বের করতে, তাহলে আমাদের ইটা হেড বের করতে হবে। তাহলে আমরা a ক্রস b পাইলাম, আর নিচে কি করবো বলতো? এই পুরো জিনিসটা আমরা কি করবো? ইকুয়েশনের এই পাশে নিয়ে আসবো। তাহলে এ বি সাইন থিটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, উপরে থাকতেছে কি বলতো? a ক্রস b, আর নিচে কি থাকতেছে বলতো? a ক্রস b এর মান। বুঝতে পারছো? কারণ কি এইটুকু এইটুকু হচ্ছে a ক্রস b এর মান, তাই না? আর এই ইটা হেডটা হচ্ছে a ক্রস b এর কি ডিরেকশন। তাহলে এই যে a ক্রস b এর মান দিয়েও আমরা এটা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলার মতো মনে রাখতে হবে। যদি আমাদের বলে লম্ব একক ভেক্টর বের করো, এ বি সমতলের লম্ব একক ভেক্টর,
সেটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করব, ঠিক আছে? এ ক্রস বি ডিভাইড বাই এ ক্রস বি এর মান। এই যে দেখো নেক্সট কোশ্চেনটাই আমাদের লম্ব একক ভেক্টর নির্ণয় নিয়ে। তাহলে এখানে এ ভেক্টর দেওয়া আছে, আবার কি বলতো বি ভেক্টর দেওয়া আছে। তো ভেক্টর দ্বয়ের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করতে হবে। কিভাবে আমরা লম্ব একক ভেক্টর বের করবো দেখো, প্রথমে আমরা এ ক্রস বি এটা বের করে নিই। তাহলে এ ক্রস বি বের করবো কিভাবে, প্রথমে আই তারপর জে তারপর কে নিয়ে নিচ্ছি। আই এর এখানে কি বসাবে 2 -1 +1, আর এখানে কি বসাবে দেখো 2, এখানে 2, এখানে কি -1। তো এবার কি করবে, এবার হচ্ছে আই নাও, তাহলে এখানে থাকছে আমাদের 1 -2 জে নিবে। নির্ণায়ক তোমরা করতে পারো, নির্ণায়ক যেভাবে করো সেভাবে করবে, -2 + 2, তারপর হচ্ছে কে নিলে আমরা পাবো 4 + 2। ওকে, -2 -2, যে নিলে আমরা পাবো -2 -1 নিলে হচ্ছে 1 -2 -2 -2 4 +2। তাহলে হচ্ছে আমাদের এখানে আসলে -i + 4j + 6k। তাহলে আমরা এই দেখো লম্ব একক ভেক্টর বের করতে আমাদের কি কি লাগে, এ ক্রস বি আর হচ্ছে এ ক্রস বি এর মান। তাহলে আমরা এখানে কি পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি এ ক্রস বি। এবার আমরা কি বের করব, এ ক্রস বি এর মান। এ ক্রস বি এর মান বের করো। মান বের করতে গেলে কি করতে হবে, আই এর সহগের স্কোয়ার, এই যে এখানে আই এর সহগ কত -1, জে এর সহগের স্কোয়ার, কে এর সহগের স্কোয়ার। তাহলে হচ্ছে দেখো √ কত আসছে কত 53, 36, 16, 52, 53। তাহলে অতএব আমরা লম্ব একক ভেক্টর পেয়ে যাচ্ছি কত বলতো, এ ক্রস বি উপরে লিখবো আর নিচে লিখবো কি বলতো, এ ক্রস বি এর মান। এ ক্রস বি এর মান তাহলে হচ্ছে 1/√53, এটা হচ্ছে মানটা লিখলাম। আর এ ক্রস বি কত, -i + 4j + 6k। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ওকে, তাহলে আমাদের আরেকবার বলি দেখো, লম্ব ভেক্টর বা লম্ব একক ভেক্টর বের করতে গেলে, আমাদের কি করতে হবে, লম্ব একক ভেক্টর বের করতে গেলে আমাদের এ ক্রস বি লাগবে আর এ ক্রস বি এর মান লাগবে। আচ্ছা, তাহলে আমরা এই সূত্র দিয়ে তখন আমরা এইভাবে বের করে ফেলতে পারি। এখন দেখো যদি শুধু বলতো যে লম্ব ভেক্টর বের করো, লম্ব একক না, একক মানে কি যার মান 1, তো যদি শুধু লম্ব ভেক্টর বলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এইটুকুই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আর ওই তার মান দিয়ে ভাগ করতে হবে না, কারণ কি এই ভেক্টরটাই হচ্ছে তার উপরে লম্ব। তো এই ক্ষেত্রে একক হোক আর মান, মানে মানটা আর ম্যাটার করতেছে না, বুঝছো? শুধুমাত্র লম্ব ভেক্টর বের করলেই হবে। যদি বলতো লম্ব ভেক্টর বের করো তাহলে শুধুমাত্র এটাই হয়তো অ্যান্সার, কিন্তু লম্ব একক বললে এই ভেক্টর বের করে দিতে হবে। ওকে, এবার দেখো সমতলীয় ভেক্টর। তো দেখো এখানে তিনটা ভেক্টর দেওয়া আছে। তো তিনটা ভেক্টর এই যে 1 2 3, তিনটা ভেক্টর দেওয়া আছে এখানে। তো এরা একই সমতলে আছে কিনা সেটা আমাদের টেস্ট করতে হবে। কিভাবে আমরা বুঝবো যে তিনটি ভেক্টর একই সমতলে আছে নাকি নাই? ঠিক আছে, তো দেখো তিনটি ভেক্টর একই সমতলে আছে কিনা এটা টেস্ট করার এটা উপায় হচ্ছে এরকম। দেখো যে একই সমতলে থাকবে, আগে থিওরিটা বুঝে নাও, যে একই সমতলে থাকবে যদি কি হবে বলতো, এ ক্রস বি, ধরো যে তিনটা ভেক্টর এ ক্রস বি, এর সাথে কার ডট করবো বলতো, থার্ড, এটা ইকুয়াল যদি কি হয় বলতো 0 হয়, তাহলে আমরা কি বলবো যে এরা একই সমতলে আছে। কেন এরকম সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখো ধরো যে এ বি আর সি,
এইভাবে তিনটা কি বলতো একই সমতলে আছে, তাই না? ধরো এইভাবে আছে। তো যখন তুমি এ ক্রস বি বের করবে, তাহলে এ ক্রস বি বলতে কোনটা বলতো? এই তলের লম্ব বরাবর একটা ভেক্টর চলে আসবে, তাই না? এই তলের কি লম্ব বরাবর। তাহলে এ ক্রস বি মানে হচ্ছে এ বি যে তলে আছে, ধরো যে আমি যে খাতায় লিখতেছি, খাতার খাতার যদি আমি ক্রস গুণন করি, তাহলে এই খাতার কি লম্ব বরাবর আমাদের এ ক্রস বিটা আছে। তাহলে সি যদি আমাদের আবার ওই খাতার উপরে থাকে, তাহলে ওই এটার সাথে কোণ কত করবে? 90 ডিগ্রি। তাহলে এর সাথে এর যখন ডট করব, তাহলে মধ্যবর্তী কোণ যদি 90 হয়, তাহলে ডট প্রোডাক্ট কত হবে? 0 হবে, এই জন্য 0। আর এক কথায় বলতে গেলে তুমি এটা জাস্ট মনে রেখো যদি খুব বেশি না বুঝতে চাও। এ ক্রস বি এর সাথে কি করব? সি এর ডট করব। তুমি চাইলে বি ক্রস সি এর সাথে এ এর ডট করতে পারো, ঠিক আছে? যে কোনো দুইটা ক্রস করে এই ক্রস গুণফলের সাথে কি করবা? 3 নাম্বার যে ফ্যাক্টর আছে তার ডট করবা, আর এটাকে ধরবা 0, ঠিক আছে? তাহলে ক্রস গুণন তো আমরা করতে পারি, আবার ডট গুণনও করতে পারি, তাহলে এইভাবে আমরা বের করে ফেলতে পারবো। তবে এটা একটা সহজ উপায় আছে, সেটা আমি তোমাদের দেখাই দিই। নর্মালি হচ্ছে তুমি আগে এ ক্রস বি বের করবে, আর সি ভেক্টর তো দেয়াই আছে, তাহলে ক্রস গুণফল করে যে ভেক্টর আসবে তার সাথে সি এর ডট গুণন করে ফেলবে, ঠিক আছে? আর যদি আমরা সহজ নিয়মটাতে করতে চাই, তাহলে হচ্ছে একবারে এইভাবে লিখতে হয়। দেখো, নর্মালি যেমন আমরা আই জে কে লিখতাম নির্ণায়কের মাঝখানে, তো এখানে ওইটা লিখতে হবে না, সোজাসুজি আমরা তিনটা ভেক্টর লিখে দিব। দেখো, প্রথম ভেক্টর কত? 2, তারপর কত 1, তারপর কত -1, মানে শুধুমাত্র আই জে কে এর সহগগুলো লিখতে থাকবে। তারপর কি 3, -2, তারপর কি বলতো 4, তারপর কি 1, -3, আর এখানে কত a। তো যেহেতু একই সমতল আছে, তাহলে এর নির্ণায়কের মান কত হবে বলতো? 0 হয়ে যাবে। বুঝতে পারছো? দেখো, সহজ কথা। তুমি আগে এই দুটার ক্রস করে তারপর এর সাথে ডট করতে পারতা। সহজ নিয়ম কি বলতো? তিনটা ভেক্টর, এই যে প্রথম ভেক্টর, দ্বিতীয় ভেক্টর, তৃতীয় ভেক্টর, এখানে তিনটা ভেক্টরে আই জে কে এর যে সহগগুলো নিব, নিয়ে যে নির্ণায়কটা হবে, এই নির্ণায়কের মান যদি 0 হয়, তাহলেই তাকে কি বলবো বলতো? বলবো যে তিনটি ভেক্টর একই সমতলে আছে। ওকে, তাহলে এখানে আসো। এখন তাহলে আমাদের নির্ণায়কের মানটা কত ধরতে হবে? নির্ণায়কের মানটা ধরতে হবে 0। ওকে, আমরা এখন আসি সলভ করি। তাহলে যখন তুমি 2 নিবে, তখন কি থাকবে? 2 এর সারি কলাম বাদ। 2 যে সারি এবং যে কলামে আছে সেটা বাদ দিতে হবে। তাহলে 2 যে সারি এবং যে কলামে আছে সেটা বাদ দাও। তাহলে এটা টাইমস এটা মাইনাস এটা, তাহলে কত হচ্ছে দেখো? -2a প্লাস 3 4 12 -1। এবার কি হবে বলো তো? এবার এখানে আমরা 1 নিলাম, তাহলে 1 নিলে কি বলতো? 1 এর সারি কলামটা বাদ দিতে হবে। তাহলে 1 এর সারি কলাম যদি বাদ দাও, তাহলে কি থাকবে বলতো? 3 ইন্টু a, তাহলে হচ্ছে আমাদের কি 3a -4। তারপর এখানে আছে 1, এবার 1 এর সারি কলাম বাদ দিয়ে কি করবো বলতো? এই সারি কলাম বাদ, তাহলে 3 3 9 প্লাস 2 ইকুয়াল কত বলতো? নির্ণায়কের মানটা 0। তাহলে এটা আমরা এখন যদি সলভ করি, এখান থেকে আমরা কি পেয়ে যাবো? a এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো, -4a প্লাস 24 -3a প্লাস 4 -11 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করি। দেখো, তাহলে 4a আর 3a হচ্ছে 7a, তো 7aটাকে আমরা ইকুয়েশনের রাইট সাইডে যদি নিয়ে যাই, আর এখানে আমাদের কি সংখ্যাগুলো থাকতেছে? 24 আর 4, 28 -11, তাহলে হচ্ছে কত? 17। আর এই পাশে কত বলতো? 7a। তাহলে a ইকুয়াল আমরা পেয়ে যাচ্ছি 17/7। এটাই হচ্ছে তাহলে আমাদের মান। ওকে, আমরা চাইলে কিন্তু এটা আরো স্টেপ বাই স্টেপ করতে পারতাম। সেক্ষেত্রে কি করতে হতো? প্রথম দুইটা ভেক্টরে আমরা ক্রস গুণ করব, ক্রস গুণন করে যে মানটা পাবো তার সাথে সি এর ডট প্রোডাক্ট করব, করে সেটাকে 0 ধরবো। আর একবারে করতে চাইলে তিনটা ভেক্টরের আই জে কে এর যে কোফিশিয়েন্ট, আই জে কে এর কোফিশিয়েন্ট নিয়ে যে নির্ণায়কটা হবে এর মানকে ধরতে হবে 0। ধরলেই আমরা বুঝে যাব যে এখানেই কি হবে বলতো? সমতলীয় ভেক্টর হবে। তিনটা ভেক্টর একই সমতলে
থাকবে। ওকে, এবারে ক্ষেত্রফল রিলেটেড যে ম্যাথগুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় ক্ষেত্রফল থেকে মেইনলি প্রশ্ন আসে প্রত্যেক বছর। ক্ষেত্রফল রিলেটেড ম্যাথগুলো দেখো। ক্ষেত্রফল, ধরো ত্রিভুজের দুটি বাহু, হ্যাঁ, ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে পাশাপাশি বাহু। ত্রিভুজের দুটি পাশাপাশি বাহু যদি দুটি ভেক্টর নির্দেশ করে, যেমন এখানে এই বাহুটা এ ভেক্টর নির্দেশ করতেছে, এই বাহুটা বি ভেক্টর নির্দেশ করতেছে, তো সেই ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি বলতো, হাফ এ ক্রস বি এর মান। কেন এটা হলো বলতো, কারণ আমরা পড়ছি না এই মধ্যবর্তী কোণটা যদি থিটা হয়, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি পড়ছিলাম বলতো, এরিয়া সমান এ এর মান, বি এর মান ইন্টু কি বলতো সাইন থিটা। এর মান বি এর মান সাইন থিটা পড়ছি না, হাফ এ বি সাইন থিটা কোনো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে বলো এই যে এ ক্রস বি এর যে মান, এ ক্রস বি এর যে মান সেটা কি হয়, এ বি সাইন থিটা হয় না এ ক্রস বি এর মান। তো এই যে তাহলে এই জন্যই হচ্ছে এটা পেয়ে গেছি আমরা। আবার এই যে সামান্তরিক, এবার দেখো যদি সামান্তরিকের দুটি বাহু, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টর নির্দেশ করে, সেই ক্ষেত্রে এরিয়াটা কি হবে বলতো, হাফ। হাফ কিন্তু এখানে আর হবে না, কারণ কি এই দেখো এইটুকু, মানে এই যে ত্রিভুজটা এটা কি হাফ এ ক্রস বি, এটা হাফ এ ক্রস বি, এটাও কি হাফ এ ক্রস বি, তাহলে টোটাল কি হয়ে গেল বলতো, জাস্ট এ ক্রস বি। আবার যদি তোমার দুইটা কর্ণ দুইটা ভেক্টর নির্দেশ করে, ঠিক আছে, সামান্তরিকের দুটি কর্ণ দুটি ভেক্টর নির্দেশ করতেছে এ এবং বি, সেই ক্ষেত্রে এরিয়াটা হবে কি বলতো, আবার হাফ ইন্টু এ ক্রস বি। ঠিক আছে, এই যে তিনটা আমাদের এখানে মনে রাখতে হবে। ওকে, আশা করি আমরা সবাই বুঝতে পারছি, এই তিনটা সূত্র মনে রাখতে হবে। যখন যদি আমাদের বলে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, তাহলে তার এরিয়া কি হবে বলতো, এ ক্রস বি এর ওই বাহু দুইটার ক্রস গুণফলের মানের সমান। আর যদি বলে যে দুটি ভেক্টর হচ্ছে সামান্তরিকের দুটি কর্ণ নির্দেশ করে, তার ক্ষেত্রফল বের করো, সেখানে কি হবে, হাফ ইন্টু এ ক্রস বি। আর যদি দুটি ভেক্টর ত্রিভুজের দুই বাহু বরাবর ক্রিয়া করে, সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে হাফ এ বি, মানে হাফ এ ক্রস বি এর মান যেটা সেটা। আসো আমরা এখানে এক্সাম্পল দেখি। দেখো এই যে এ ভেক্টর আর বি ভেক্টর দুইটা ভেক্টর এখানে দেওয়া আছে, দেখো বলছে এ এবং বি দুটি ভেক্টর কি করে, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে। সন্নিহিত বাহু মানে কি, পাশাপাশি দুইটি বাহু নির্দেশ করে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত, তাহলে বলো সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে। আমরা সামান্তরিকের যেহেতু সন্নিহিত বাহু, আমরা কি বললাম একটু, ওই ক্ষেত্রফল সমান কি বলতো, এ ক্রস বি এর মান। তাহলে এখানে আমরা কি করব, আগে এ ক্রস বিটা বের করে ফেলবো। তাহলে এ ক্রস বি বের করো, তাহলে প্রথমে লিখতে হবে আই, তারপর জে, তারপর কে। তো প্রথম ভেক্টর হচ্ছে এ, তাহলে আই জে এগুলো সহগ বসাও, আই এর সহগ 4, জে এর সহগ 3, কে এর সহগ হচ্ছে 0। এবার বি ভেক্টর বসাও, বি ভেক্টর আই এর সহগ 0, জে এর সহগ হচ্ছে -2, কে এর সহগ কত 5। তাহলে এবার বের করো আই যদি আমরা নেই, তাহলে 15 -0 মাইনাস জে নিলে আসবে আমাদের 20 -0 প্লাস কে ভেক্টর নিলে আমাদের আসবে -8 -0। তাহলে আমরা কত পাচ্ছি বলতো, আমরা পাচ্ছি 15i -20j -8k। ওকে, তাহলে এটার আমরা যদি মান বের করি, এটার যদি আবার মান বের করি, সেটা কি হবে বলতো, স্কোয়ার রুট অফ 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে হচ্ছে 225, 400, 625, আর হচ্ছে 64, 625 যোগ 64, তাহলে আমরা পেয়ে যাব 689। হ্যাঁ,
689 আমরা পেয়ে যাচ্ছি, স্কোয়ার রুট অফ 689। তো এটাকে যদি আমরা স্কোয়ার রুট করি, দেখো আমাদের কত আসছে বলতো, 26.24। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তাহলে ক্ষেত্রফল, এত বর্গ একক। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। কারণ আমাদের সন্নিহিত বাহু যদি বলে সামান্তরিকের, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে a ক্রস বি। a ক্রস বি বের করে নিলাম, দেন তার কি বলতো মান বের করে ফেললাম, সেটাই হচ্ছে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল। এবার দেখো সিমিলারলি এখানে বলছে সামান্তরিকের দুটি কি নির্দেশ করে, কর্ণ নির্দেশ করে, তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফলটা কি হবে বলতো, এরিয়া ইকুয়াল হাফ ইন্টু a ক্রস বি এর মান। সবার আগে কি করবো আমরা বলতো, a ক্রস বি বের করব, বের করে তার মান নিব, সেই মানকে আবার হাফ করে দেব, তাহলে সেটাই